সায়েন্স ল্যাবে দুই কলেজের শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ, বেশ কয়েকজন আহত। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন। পনেরো বছর পর কাল সেনাকুঞ্জে যাবেন বেগম খালেদা জিয়া। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আন্দোলনে থাকার ঘোষণা বিএনপির। আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। আমাদের আন্দোলন শেষ হবে যখন আমরা পূর্ণ গণতন্ত্র লাভ করতে পারবো, হাজার হাজার লক্ষ মানুষকে মুক্ত করতে পারবো। উপদেষ্টা পরিষদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন, চাইলে বিদেশি আইনজীবী নিয়োগ সহ উপস্থিত থাকতে পারবে বাইরের সংস্থাও। অভিযুক্ত পক্ষ আছে তাদেরকে প্রসিকিউশনের সমান সুযোগ দেওয়া হয়েছে। যে কোনো প্রয়োজনীয় সংখ্যক সাক্ষ্য আনতে পারবে, যে কোনো সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারবে। এবং জুলাই গণহত্যা মামলায় কারাগারে জিয়াউল মামুন সহ সেনা পুলিশের ৮ কর্মকর্তা ১ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন নির্দেশ। বাজারে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শরীফ রওশন এবং আমি তাসওয়ান নাফি। আড়াই ঘন্টা পর রাজধানীর সায়েন্স ল্যাবে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এনেছে পুলিশ ও সেনাবাহিনী। সামান্য ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পথচারী সহ আহত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী। সংঘর্ষ থামাতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ, আসে সেনাবাহিনীও। সংঘর্ষে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। বিস্তারিত প্রতিবেদনে। হঠাৎ করেই উত্তপ্ত রাজধানীর সায়েন্স ল্যাব মোড়। ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মাঝে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মারামারি, অতঃপর রণক্ষেত্র মিরপুর সড়ক। দফায় দফায় সংঘর্ষ চলে দুই পক্ষের মধ্যে। খবর পেয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে উপস্থিত হয় সেনা ও পুলিশ সদস্যরা। তাদের উপস্থিতিতে সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণেও আসে। এরপরই হঠাৎ নিরাপত্তা বাহিনী উপস্থিতিতে আবার শুরু হয় সংঘর্ষ। নিয়ন্ত্রণ নিতে নিরাপত্তা বাহিনী টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা। টিয়ার সেলের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে অনেকেই, বাদ যায়নি ছোট্ট শিশু। পুলিশ ও সেনা সদস্যরা শিক্ষার্থীদের স্ব স্ব ক্যাম্পাসে ফেরত পাঠালেও আবারও ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। তাদের দাবি, সেনা সদস্যরা ক্যাম্পাস প্রাঙ্গণে হামলা করেছে। দুঃখ প্রকাশ না করলে তারা রাস্তা ছাড়বে না বলে জানায় তারা। আমরা কখনো সেনাবাহিনীর কাছ থেকে এটা আশা করি নাই, পুলিশের কাছ থেকে আশা করি নাই যে কেন তারা ক্যাম্পাসের ভিতরে সাউন্ড গ্রেনেড মারলো এবং ককটেল মারলো। এটা যতক্ষণ না পর্যন্ত তারা সঠিকভাবে না বলতে পারবে, একটা বিবৃতি না দেবে, ততক্ষণ পর্যন্ত ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করবে। তবে সেনা কর্মকর্তারা এটি অস্বীকার করে জানান, কলেজের অধ্যক্ষের সাথে আলোচনার মাধ্যমে এই বিষয় সমাধান করা হবে। সেনাবাহিনী কখনোই কারোর উপরে হামলা কেন করবে? সেনাবাহিনী আর স্টুডেন্ট তো উই ওয়ার্ক টুগেদার। এখানে মানে ঝামেলা হওয়ার বা ওই রকম কোনো সুযোগ নেই যে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা কোনো কিছু আছে। প্রতিবেশী এই দুই কলেজের শিক্ষার্থীরা আগে অসংখ্যবার এমন সংঘর্ষে লিপ্ত হয়েছে, এমনটা নানা সময় গণমাধ্যমে উঠে এসেছে। জন্মবার্ষিকী উদযাপন করব। সিউল আহমেদ, এখন, ঢাকা। এখানে যত প্রশাসন নিয়োগ করা। সংঘর্ষের সবশেষ খবর জানাতে সায়েন্স ল্যাব মোড় থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেরিন এনি। জানাবেন যে এই মুহূর্তের অবস্থা কি, আর কিছুক্ষণ আগে তো ঢাকা কলেজের অধ্যক্ষ কথা বলেছেন, বিস্তারিত জানাবেন। রোশন, আপনি যেটি বলছিলেন যে কিছুক্ষণ আগে এখানে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে যে বিকেল থেকে যে সংঘর্ষ চলছিল সেটি নিয়ে কিন্তু ঢাকা কলেজের যে শিক্ষকবৃন্দরা রয়েছেন তারা কিন্তু একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছিল এবং সেখানে কিন্তু তারা তাদের দাবি দেওয়া এবং আজকের যে ঘটনাটি ঘটেছে তা নিয়ে কিন্তু কথা বলেছেন। এবং এখানে ঢাকা কলেজে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছে যে তাদের উপরে আসলে প্রথমে সিটি কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের উপরে হামলা করে এবং তার পরপরই কিন্তু এই দুই কলেজের মধ্যে কিন্তু সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এবং এখানে ঢাকা কলেজের যে অধ্যক্ষ মহোদয় রয়েছেন এবং এখানে অন্যান্য যারা শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু বেশ কয়েকটি দাবি তুলে ধরেছে। তার মধ্যে অন্যতম একটি দাবি হয়েছে যে এই ঢাকা কলেজের ভেতরে পুলিশ এবং সেনাবাহিনী ঢুকে টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং সেটির জন্য কিন্তু এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা বলেছে যে সেনাবাহিনী এবং পুলিশ যারা রয়েছে যে ইউনিটটি আসলে এখানে এই ক্যাম্পাসের ভেতরে ঢুকে যারা আসলে হামলা করেছে তাদেরকে
কিন্তু ক্ষমা এবং পদত্যাগের দাবি করেছে এবং 24 ঘন্টার মধ্যে ঢাকা সিটি কলেজের যে যারা আসলে এই হামলার সাথে জড়িত তাদেরকে সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করে কিন্তু তাদের বিচারের আওতায় আনার কথা বলা হয়েছে। এবং এখানে এই সংবাদ সম্মেলনে বলা হয়েছে যে ঢাকা কলেজের 1.5 শতাধিক শিক্ষার্থী কিন্তু এই হামলায় এই সংঘর্ষে কিন্তু আহত হয়েছে এবং তাদের কিন্তু সুচিকিৎসার দাবি করেছেন এখানে যারা আসলে শিক্ষক যারা রয়েছেন তারা। এছাড়াও ঢাকা সিটি কলেজের 7 দিনের মধ্যে যে জায়গাটিতে আসলে ঢাকা সিটি কলেজ রয়েছে সেই ঢাকা সিটি কলেজের জায়গাটি স্থানান্তর করার দাবি কিন্তু তারা এখানে জানিয়েছে। এবং এই ঢাকা সিটি কলেজের যারা আসলে এই হামলার সাথে জড়িত তাদেরকে কিন্তু 24 ঘন্টার মধ্যে শনাক্ত করে বিচারের আওতায় আনার কথা বলা হয়েছে। এবং যে সেনাবাহিনীর যে ইউনিটটি আসলে এই ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে ঢুকে টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে তাদের সেই ইউনিটটিকে কিন্তু পুরো ইউনিটকে ক্ষমা এবং সেই সাথে সেই ইউনিটের কিন্তু পদত্যাগের দাবি জানিয়েছে শিক্ষার্থী এবং শিক্ষকরা। এবং এখানে আরও বেশ কয়েকটি দিক তারা তুলে ধরেছে যে আজকে ঢাকা কলেজের আসলে 184তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল এবং সেই জায়গা থেকে কিন্তু আজকের এই দিনে এই ধরনের ঘটনাকে আসলে নেক্কারজনক বলে মন্তব্য করেছে ঢাকা কলেজের যারা শিক্ষকরা রয়েছেন এবং শিক্ষার্থীদের দাবি যে এই যে কিছুদিন পর যেসব হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটে সেই ঘটনার সাথে দেখা যাচ্ছে যে সিটি কলেজ এবং ঢাকা কলেজ এবং আশেপাশে যেসব কলেজগুলো রয়েছে তাদের মধ্যে প্রায়ই সংঘর্ষ ঘটে। এবং সেই জায়গা থেকে আজকের যে ঘটনাটি ঘটেছে সেখানে আপনি জানেন যে একটা বাসকে আসলে ভাঙচুর করার যে ঘটনার প্রেক্ষিতে কিন্তু মূলত ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে এই সংঘর্ষ কিন্তু সংঘটিত হয় এবং সেই জায়গা থেকে কিন্তু বিকেল থেকেই একটি থমথমে পরিবেশ বিরাজ করছিল এবং সেই জায়গা থেকে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে আজকে এই 6:30টায় কিন্তু সেই ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যকার সংঘর্ষ নিয়ে এই ঢাকা কলেজ যে অধ্যক্ষ মহোদয় রয়েছে তারা কিন্তু এখানে একটি প্রেস ব্রিফিং করেছে এবং তারা তাদের জায়গা থেকে আজকের যে ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার পরবর্তীতে তাদের দাবি দাওয়াগুলো কিন্তু এখানে তুলে ধরেছে এবং তারা বারবারই বলেছে যে আজকে এই ঘটনার মধ্য দিয়ে যে সব ছাত্ররা আসলে আহত হয়েছে তাদের কিন্তু সুচিকিৎসা ব্যবস্থার মধ্য দিয়ে এবং যারা এই ক্যাম্পাসের ভেতরে ঢুকে যেসব সেনাবাহিনী এবং পুলিশ যে ইউনিটটি আসলে সংঘর্ষ হামলা করেছে তাদের কিন্তু পদত্যাগ এবং ক্ষমার দাবি জানিয়েছে শিক্ষক এবং শিক্ষার্থীরা। তো রওশন, এই ছিল আমার কাছে ঢাকা কলেজ প্রাঙ্গণ থেকে আজকে সংঘর্ষের সর্বশেষ। ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যকার সংঘর্ষের পরবর্তী পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মী মেহেরিন এনি। প্রায় 15 বছর পর সেনাকুঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার পাশাপাশি 2009 সালের পর দাওয়াত পেয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। 2018 সালের পর বিএনপি চেয়ারপারসনের প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এর আগে তিনি 2018 সালের 5 ফেব্রুয়ারি সবশেষ সিলেট সফর করেন। বৃহস্পতিবার বিকেল 3:30টায় সেনাকুঞ্জের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে বের হবেন খালেদা জিয়া। বিদেশি আধিপত্য মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নির্বাচনে আওয়ামী লীগকে চায়, পত্রিকায় প্রকাশিত এমন সংবাদ সত্য নয়। বুধবার ফেনীতে আলাদা আলাদা অনুষ্ঠানে তিনি এসব বলেন। এ সময় কেন্দ্রীয় নেতারা সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান। এদিন ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ এবং পরিবারকে ঘর তৈরির সামগ্রী বিতরণ করে বিএনপি। বিস্তারিত সিফাত শাহরিয়ার প্রতিবেদনে। চলতি বছর 3 বার বন্যার কবলে পড়েছে ফেনী। আগস্টে স্মরণকালের ভয়াবহ বন্যার মোকাবিলা করে জেলাটি। প্রায় 2,500 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে এখানকার বাসিন্দারা। বুধবার ফেনীর বন্যা দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও পরিবারকে ঘর তৈরি সামগ্রী বিতরণ করে বিএনপি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যা সংবাদ পরিবেশন করা হচ্ছে। বিএনপি নির্বাচনে আওয়ামী লীগকে চায়, পত্রিকায় প্রকাশিত এমন সংবাদ সত্য নয়। জনগণই সিদ্ধান্ত নেবে কে নির্বাচন করবে আর কে করবে না। আমরা একটা রাজনৈতিক দল, কে নির্বাচন করবে, কে রাজনীতি করবে, কে রাজনীতি দল করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সে নির্ধারণ করতে পারি না। এদিন বিকেলে ফেনীর আরেক উপজেলা ছাগলনাইয়াতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশের আয়োজন করে ফেনী 1 আসন বিএনপি।
সমাবেশকে ঘিরে দুপুর থেকে ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকে সমাবেশ স্থলে। বিকেলে পরিপূর্ণ হয়ে ওঠে ছাগলনাইয়া আদালত মাঠ ও এর আশপাশের এলাকা। বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে বলেন, নিরপেক্ষতার আড়ালে যাতে আওয়ামী লীগকে পুনর্বাসন করা না হয়। এ সময় কেন্দ্রীয় নেতারা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নিউট্রাল দেখাইতে যায় আর আওয়ামী লীগের পুনর্বাসন করেন না, আওয়ামী লীগের পুনর্বাসন করেন না। এখনো আওয়ামী লীগের প্রেতাত্মাদের কাঁধে ভর কইরা আপনি সংস্কার করতে চান, সেই সংস্কার কিন্তু এই দেশের মানুষ মানবে না। এই সরকারকে গ্রহণ করার মধ্য দিয়ে জনগণের প্রত্যাশার প্রতি সম্মান রাখবেন। এই প্রত্যাশায় আমরা বলছি, অবিলম্বে দেশে একটা স্বাভাবিক নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা পর্যন্ত আন্দোলন চলার কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো বিদেশি আধিপত্য মেনে নেওয়া হবে না। ভারত থেকে সুযোগ নিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই দেশে জনগণ বিভ্রান্ত হবে না, তাদের সমস্ত চক্রান্ত রুখে দেবে। কোনোদিনই আর ফ্যাসিবাদকে তারা ফিরিয়ে আনবে না, অথবা আধিপত্য তারা মেনে নেবে না। দীর্ঘ 10 বছর পর ফেনীতে বাধাহীন এত বড় জমায়েত। সমাবেশটি বিপ্লব গণসংহতি দিবস উপলক্ষে হলেও বিএনপির নেতারা মনে করছেন এটি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক এলাকা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার বড় উপলক্ষ। সিফাত শাহরিয়ার, এখন ফেনী। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 27 নভেম্বর ধার্য করেছেন আদালত। এছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আপিলের শুনানিও 27 নভেম্বর ঠিক করা হয়েছে। বিস্তারিত রাব্বি হোসেনের প্রতিবেদনে। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপি সরকারের বিরুদ্ধে দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লা খনি উত্তোলন, রক্ষণাবেক্ষণ ও ঠিকাদার নিয়োগে অনিয়মে 158 কোটি টাকার ক্ষতি ও আত্মসাতের অভিযোগ আনে দুর্নীতি দমন কমিশন। সেই অভিযোগে 2008 সালের 26 ফেব্রুয়ারি শাহবাগ থানায় দুর্নীতির মামলা করে দুদক। ওই বছর 5 অক্টোবর খালেদা জিয়া সহ 16 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। বিভিন্ন সময়ে মামলার 8 আসামি মারা যাওয়ায় বাকি 8 জনের বিরুদ্ধে বিচার কাজ চলমান রয়েছে। বেগম খালেদা জিয়া সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়েছে বারবার। সবশেষ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 27 নভেম্বর ধার্য করেছেন আদালত। বুধবার 20 নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক মোহাম্মদ আবু তাহের এই তারিখ ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবী খালেদা জিয়ার পক্ষে হাজিরা দেন। অন্য আসামিদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আদালতে হাজির হন। অভিযোগ গঠনের শুনানির পাশাপাশি অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানান তারা। এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ডের বিরুদ্ধে করা আপিলের উপর হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। বুধবার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলার শুনানি শুরু করে পরবর্তী শুনানির জন্য 27 নভেম্বর দিন ধার্য করেছেন। রাব্বি হোসেন, এখন, ঢাকা। বিচার কাজে আসামিপক্ষ চাইলে বিদেশ থেকে আইনজীবীও নিয়োগ করতে পারবেন। অভিযুক্তদের স্বার্থ রক্ষা করে অডিও ভিজুয়াল ধারণ এবং প্রচার করা যাবে এমন সংশোধনী এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। পরে ব্রিফিংয়ে জানানো হয়, পুরনো এই আইনটিকে আন্তর্জাতিক মানের এবং আধুনিক করতে 20টিরও বেশি সংশোধনী আনা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আজহার লিমন।
ছাত্র জনতার গণভ্যুত্থানে আন্দোলন দমনে চালানো নির্যাতন ও গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবার পর থেকেই বিভিন্ন পক্ষ থেকে আলোচনা শুরু হয় আইনটি নিয়ে। এর কারণ ১৯৭৩ সালের এই আইনটির কয়েকটি ধারা আন্তর্জাতিক অপরাধ আদালত রোম নীতির সঙ্গে হালনাগাদ নয়। বিশেষ করে এই আইনটিতে বিচারকালে অভিযুক্তের অধিকার, সাক্ষীর নিরাপত্তা ও ভিকটিমের অংশগ্রহণ ও সুরক্ষার বিষয়গুলোতে ঘাটতি রয়েছে বলেও সমালোচনা হয়। এবং বাস্তবতা হলো এই একই ট্রাইব্যুনালে এবং আইনে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে চলা গণহত্যা যে বিচার হয়েছিল তা নিয়েও প্রশ্ন তুলেছিল দেশি বিদেশি বিভিন্ন পক্ষ। এসব আলোচনা সমালোচনার মধ্যেই যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে জুলাই গণহত্যার বিচার কাজ, তখন উপদেষ্টা পরিষদের টেবিলে পুরানো এই আইনটির সংশোধনের খসড়া। অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর সচিবালয়ে প্রথম উপদেষ্টা পরিষদের সভা প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় খসড়াটির অনুমোদন হয়, যার নাম দেয়া হয় ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2024। পরে ব্রিফিংয়ে জানানো হয় পুরানো এই আইনটিকে আন্তর্জাতিক মানের এবং আধুনিক করতে ২০টিরও বেশি সংশোধনী আনা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য বিচার কাজে আসামি পক্ষ চাইলে বিদেশ থেকে আইনজীবীও নিয়োগ করতে পারবেন। অভিযুক্ত পক্ষ আছে তাদেরকে প্রসিকিউশনের সমান সুযোগ দেওয়া হয়েছে। আপনারা ৭৩ সালের আইনের সাথে মিলিয়ে দেখবেন অভিযুক্ত পক্ষকে অনেক বেশি অধিকার দেওয়া হয়েছে এবং তারা যে কোনো প্রয়োজনীয় সংখ্যক সাক্ষ্য আনতে পারবে, যে কোনো সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারবে, অনেক বেশি বাড়ানো হয়েছে। আরেকটা খুব চমৎকার বিধান আমরা মনে করি সেটা হচ্ছে ভিকটিম প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে। যারা এখানে সাক্ষী দিতে আসবেন বা যারা আপনার কোনো কারণে যদি 164 দেন বা যে কোনোভাবে সাক্ষ্য দেন, তাদের প্রোটেকশনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। আজকের উপদেষ্টা পরিষদের সভায় মানবাধিকার কমিশন ও দ্রুত জ্বালানি বিদ্যুৎ সরবরাহ আইন সংশোধন ও বাতিলের আরও দুটি খসড়ার অনুমোদন হয়েছে। এছাড়া উপদেষ্টা পরিষদের সভায় ২০২৪-২৫ অর্থ বছরে মুজিববর্ষ উদযাপনের বাজেট বরাদ্দ বাতিল করা হয়। আজহার লিমন, এখন, ঢাকা। এক মাসের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে করা গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিন সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন সহ ৮ সদস্যের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গোটা দুনিয়া দেখবে এই হত্যাকাণ্ডের বিচার স্বচ্ছ হয়েছে। বিস্তারিত মশিউর অনিকের প্রতিবেদনে। বুধবার ভোর থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘিরে নিরাপত্তা জোরদার। ভেতরে প্রবেশ করার ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়। জুলাই গণহত্যা মামলায় সকাল 10:30টার দিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে। এর আগে কাশিমপুর কারাগার থেকে আনা হয় যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি, মিরপুরের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, সাবেক অতিরিক্ত সুপার শাহিদুল ইসলাম, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক ও ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক আরাফাত হোসেনকে। সকাল 11টায় শুরু হয় ট্রাইব্যুনালের বিচার কাজ। ৩ সদস্যের ট্রাইব্যুনালের শুনানির শুরুতেই আসামি পক্ষের আইনজীবী নিজের পক্ষে ওকালতনামা দাখিল করেন, যা আদালত মঞ্জুরও করে নেন। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালের কাছে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় আসামিদের সম্পৃক্ততা তুলে ধরেন। শুনানিতে চিফ প্রসিকিউটর তুলে ধরেন, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের নির্দেশে গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। আর এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসানের অপরাধ বোসনিয়া হার্জেগোভিনিয়ার কসাই খ্যাত রাদোভান কারাদজিচের সঙ্গে তুলনা করেন। এদিকে এ সময় তদন্ত প্রতিবেদন জমার বিষয়ে রাষ্ট্রপক্ষ 2 মাস সময় প্রার্থনা করলেও ট্রাইব্যুনাল 1 মাস অর্থাৎ 19 ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। শুনানি শেষে 8 আসামিকে গণহত্যার মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। প্রত্যেকটা অফিসারের ব্যাপারে সুনির্দিষ্ট যে সমস্ত অভিযোগ ছিল সেগুলো আমরা সুনির্দিষ্টভাবে তুলে ধরেছি এবং আমরা আদালতকে অবহিত করেছি যে আমরা এই সমস্ত এভিডেন্স যা পাচ্ছি সেগুলো কালেক্ট করে আমাদের তদন্ত সংস্থা বিচারের উপযোগী করে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ফলো করে সমস্ত ডিজিটাল এভিডেন্স, লাইভ এভিডেন্স এমনভাবে আমরা আদালতের সামনে প্লেস করব ক্রিস্টাল ক্লিয়ারভাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল। আমরা 2 মাস চেয়েছিলাম, আদালত 1 মাস সময় দিয়েছেন এবং পরবর্তীতে কত তারিখ 19শে ডিসেম্বর এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এদিন আদালতে উপস্থিত ছিলেন আসামি পক্ষের কয়েকজন আইনজীবীরা। তাদের নিজ নিজ আসামির পক্ষে আইনি সহায়তা দেওয়ারও অনুমতি দেওয়া হয়েছে।
যেহেতু এগুলো সমস্ত সাবজুডিস ম্যাটার, যেহেতু এগুলো ট্রায়ালে চলছে, কোনোটাই কিন্তু কিছু না। যেটা হচ্ছে এখন যে ওনাকে বলা হচ্ছে যে উনি এই করেছেন, উনি ওই করেছেন, উনি কোনোদিন কিন্তু উনি নারায়ণগঞ্জের 7 খুন নিয়ে যখন মামলা কথা হবে তখন বলা হবে। শুনানিতে এদিনে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্য শুনলেও মামলার নথিপত্র জমা দেওয়ার পদ্ধতিগত জটিলতায় শোনা হয়নি আসামি পক্ষের বক্তব্য। মামলার পরবর্তী শুনানি তারিখ 19 ডিসেম্বর। মশিউর অনিক, এখন, ঢাকা। ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্লকেট কর্মসূচিতে শিক্ষার্থীরা, এদিকে হাইকোর্টের বন্ধের নির্দেশনার প্রতিবাদে রাজধানীতে চালকদের বিক্ষোভ। ক্যাম্পাসে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় 8 দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটগুলোতে তালা ঝুলিয়ে দেন তারা। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় ছাত্রী নিহতের প্রতিবাদে কর্মসূচি। সবগুলো ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ ঘটনায় এক ডেপুটি রেজিস্ট্রার সহ 4 জন কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 8 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছে শিক্ষার্থীরা। প্রশাসনের একটা দায়বদ্ধতার জায়গা আছে, আমাদের মেডিকেল সেন্টারের যে অপ্রতুলতা, দুর্বলতা, এগুলোর একটা জায়গা আছে, এবং আমাদের যে অনিয়ম, দুর্নীতি, সেটার একটা বহির্প্রকাশ হচ্ছে আমাদের রাচি বোনটা মারা গেছে। মেডিকেল সেন্টার যেটা জাহাঙ্গীরনগরে অবস্থিত সেটা আরেকটু উন্নত হতো। তার যে ইনস্ট্রুমেন্ট দরকার, ইকুইপমেন্ট দরকার, তা যদি থাকতো পর্যাপ্তভাবে, ডাক্তারদের উপস্থিতি যদি থাকতো, তাহলে হয়তো রাঁচি এখন আমাদের সাথে থাকতো। আজকে রাঁচি, কালকে অন্য কেউ হইতে পারে। আমরা চাই একটা নিরাপদ ক্যাম্পাস। আমরা ইতিমধ্যে 8 দফা দাবি দিয়েছি, যেগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা সকল ক্লাস পরীক্ষা বয়কট করেছি। ক্যাম্পাসে এমন মৃত্যু রোধে পরিবহনগুলোকে নিয়ন্ত্রণে আনার আহ্বান জাবি ছাত্র নেতাদের। নিরাপদ ক্যাম্পাসের জন্য এখনই যদি প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে আরো বড় ধরনের আন্দোলনের ডাক দেবেন তারা। এই রিকশা এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছিলাম, তারা কোনোটাই আমলে নেয় নাই। বিশ্ববিদ্যালয়কে এর দায় নেওয়া উচিত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানাবো, যে সমস্ত ব্যাটারি চালিত অটোরিকশা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলাচল করে সেগুলো অতি দ্রুত সত্বর নিয়ন্ত্রণে আনতে হবে। ক্যাম্পাসে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বিশেষ তৎপরতা নেওয়া হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা বেশ কয়েকটি তদন্ত কমিটি করছি এবং শর্টেস্ট টাইমে, অতি অল্প সময়ের মধ্যে আমরা এটা তদন্ত সাপেক্ষে যারা দোষী তাদের আইনের আওতায় নিয়ে এসে শাস্তি বিধান করব যদি সত্যিকার দোষী হয়ে থাকে। গেল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় আফসানা রাচি নামে মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। এ ঘটনায় বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শোক ঘোষণা করা হয়েছে। এখন সাভার। ঢাকা মহানগরের মূল সড়কে ব্যাটারি চালিত রিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশা চালকেরা। বুধবার সকাল থেকে রাজধানীর শেওড়াপাড়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে দেখা যায় তাদের। বিক্ষোভকারীদের দাবি, কোনো ধরনের কর্মসংস্থান না করে এভাবে ব্যাটারি চালিত রিকশা বন্ধ করা অনুচিত। হাইকোর্টের নির্দেশ বাতিল না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। গতকাল ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে পদক্ষেপ নিতে 3 দিনের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব বেঞ্চ। প্যাডেল চালিত বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিকশা মালিক ঐক্যজোটের করা রিটের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। ব্যাটারি চালিত রিকশার লাইসেন্স পেতে 2013 ও 2014 সালে রিট করা হয়েছিল, তবে হাইকোর্ট ওই সময় রিট দুটি খারিজ করে দেন। নির্বাচন কমিশনের আইন এবং বিধান
অনেক দুর্বলতা আছে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তবে ইসির যতটুকু অন্তর্নিহিত ক্ষমতা আছে তার প্রয়োগ না থাকা আরও বড় সমস্যা বলে মনে করেন তিনি। দুপুরে ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এই সময় ইসি সচিব শফিউল আজিম বলেন, নির্বাচন কমিশনের কাজে যাতে কেউ বেআইনিভাবে হস্তক্ষেপ করতে না পারে সে ব্যাপারে প্রয়োজনীয় সংস্কার চায় ইসি সচিবালয়। এখানে ইন্টারফিয়ারেন্স কোত্থেকে কিভাবে হয় এবং এটা উইদাউট লফুল অথরিটি কিভাবে ইলেকশনকে কেউ হস্তক্ষেপ করে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং খোলামেলা আলোচনা করেছি। আইন কানুন বিধিবিধানকে আরো শক্তিশালী করা দরকার, আরো কার্যকর করা দরকার। কমিশনের ক্ষমতা এবং কমিশনের কার্যকারিতা কিভাবে বাড়ানো যায় সেগুলোর ব্যাপারে তার পরামর্শ ছিল। অভিজ্ঞতার আলোকে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে সেই সব বিষয়ে আলোচনা হয়েছে। নাগরিক সুবিধা নিশ্চিতে নগর সরকার প্রতিষ্ঠা জরুরি। সুন্দর নগর প্রতিষ্ঠা শুধু নগর পরিকল্পনাবিদদের কাজ নয়, এটি রাজনৈতিক বিষয় বলেও মনে করছেন বিশেষজ্ঞ মহল। ন্যায্য ও টেকসই নগর গঠনে রাজধানীর প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সেমিনারে সমাপনী দিনে এসব কথা বলেন বক্তারা। বিস্তারিত শাহাদাত অব্রর প্রতিবেদনে। বাতাসে বিষ মেশানো এই শহরে নিরাপদে শ্বাস নেওয়ার সুযোগ কি আছে? বায়ুর মান বিবেচনায় অস্বাস্থ্যকর তালিকায় প্রায় শীর্ষস্থানে উঠে আসে রাজধানী ঢাকার নাম। অতি ক্ষুদ্র বস্তুকণা বা PM 2.5-এর বিপুল উপস্থিতি এই দূষণের জন্য দায়ী। শুধু কি বায়ু দূষণ? সড়কে সড়কে তীব্র যানজট, সবুজায়ন হ্রাস পাওয়া কিংবা জলাশয় 14% প্রয়োজন থাকলেও আছে কেবল 4%। এমন নানাবিধি জটিলতায় বসবাসের অযোগ্য হয়ে উঠেছে ঢাকা। এটাকে কনসেপচুয়ালাইজ করতে চাইলেন। শহরকে বাঁচাতে রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার জাতীয় প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজন করে ন্যায্য নগর ইস্তেহার 2024-এর 2 দিনব্যাপী এই সেমিনারের দ্বিতীয় দিনে 3 ভাগে চলে শহর কেন্দ্রিক আলোচনা। একটি আদর্শ নগর প্রতিষ্ঠায় করণীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক উঠে আসে এই আলোচনায়। রাজধানী ঢাকাকে নগরায়ন করতে গিয়ে যেভাবে ধ্বংস করা হয়েছে সে বিষয়ে সতর্কতা জানিয়ে বিকেন্দ্রীকরণের দিকে তাগিদ দিয়েছেন বক্তারা। সমালোচনা করেন বিগত সরকারের বিভিন্ন প্রজেক্টের। বলেছি যে ঢাকা শহরের কর্তৃপক্ষটা কে? একটা নগর আছে কিন্তু নগরের কর্তৃপক্ষ নয়। চট্টগ্রামের কর্তৃপক্ষকে, এরা কেউই এই সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ না। কাজ দিয়ে রাখা হচ্ছে 120টা, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি তার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা 2-1টি বিষয়ের বাইরে কেমন কিছু নেই। ডক্টর সলিমুল্লাহ খান অবশ্য মনে করেন নগর পরিকল্পনা শুধু নগরবিদদের কাজ নয়, রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়া এটি পূর্ণতা পাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য নগর পরিকল্পনার বিষয়টি নগর পরিকল্পনাবিদদের নিয়ন্ত্রণে নাই, এটা রাজনীতির নিয়ন্ত্রণে। এই কারণে আমাদের এখানে গোটা বড় বড় আবাসিক এলাকা গড়ে উঠেছে। দেখেন, বনানী নয়, গুলশান নয়, বারিধারা নয়, সব জায়গাতে কোথাও একটা পাবলিক লাইব্রেরি শাখা পাবেন না। জনগণের একত্রিত হওয়ার কোনো জায়গা নেই। বক্তারা আরও বলেন, ঢাকা ন্যায্যতা ভিত্তিক ক্ষমতায়ন থেকে বঞ্চিত হয়েছে বিগত সরকারের আমলে। তৈরি হয়েছে সিন্ডিকেট। কোন সেবা কারা দিবে তাও নির্ধারণ করত সিন্ডিকেটের সদস্যরা। যেহেতু তাদের বাপদাদার কবর দেশে আছে, সেই পারলৌকিক প্রয়োজনে সৌভাগ্যবশত তারা গুলিস্তান বা আলিশান কবরস্থানে তারা জায়গা চায়, কিন্তু তাদের প্রাসাদগুলো হয় ধনী দুবাই, সিঙ্গাপুর, আরও বেশি হলে কানাডা বা পশ্চিম ইউরোপের কোনো না কোনো দেশে। সব জায়গাতে সিন্ডিকেট। এমনকি ফারুক একটা কথা কেন যে বলেননি আমি খেয়াল করতে পারি নাই, সেটা যে আপনি যে ইন্টারনেট কানেকশন দেবেন, কার কানেকশন নিতে পারবেন, কারটা নিতে পারবেন না, সব কিছুই আপনার সিন্ডিকেট। তো সেখানে জন অধিকার কি? 2 দিনব্যাপী এই সম্মেলনে নাগরিক, কর্মী ও বিশেষজ্ঞদের আগামী নগর প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ মতামত উঠে আসে। এবং সেই বিষ খাওয়ানোটা। শাহাদাত অব্র, এখন, ঢাকা। বিনিয়োগকারীদের কাছে যা অঙ্গীকার করা হবে তাই সরবরাহ করতে চায় সরকার, এমনটি জানিয়েছেন বেজার নির্বাহী পরিচালক। রাজধানীতে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের পরিবেশগত এবং সামাজিক প্রভাব নিয়ে কর্মশালায় তিনি আরও বলেন, অর্থনৈতিক নিরাপত্তার পাশাপাশি সামাজিক নিরাপত্তা জোরদারেও মনোযোগ দিচ্ছে অন্তর্বর্তী সরকার। সেই সাথে পরিবেশগত ঝুঁকি বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতেই ঢেলে সাজানো হচ্ছে অর্থনৈতিক অঞ্চলগুলোকেও। দেবরাজ দেবের প্রতিবেদন। সৈয়দ নুরুল বাসিরের মাধ্যমে যেটা জানলাম,
দক্ষিণ এশিয়া তথা বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে বিগত বছরগুলো থেকেই আলোচনায় বাংলাদেশ। সম্প্রতি সরকারি চাকরিতে কোটা বাতিলের আন্দোলন থেকে সরকার পতন এবং অন্তর্বর্তী সরকার গঠন, এমন প্রেক্ষাপটে শঙ্কা তৈরি হয়েছিল অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন নিয়ে। তবে সেই শঙ্কা দূর করতে কাজ শুরু হয়েছে নতুন উদ্যমে। সুবিধা কম হতে পারে। দেশের চাকরির বাজারে সবচেয়ে বড় অংশীদার বেসরকারি খাত। সেই অংশীদারিত্ব বাড়াতেই গড়ে তোলা হয়েছে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, যার মধ্যে সবচেয়ে বড় অঞ্চল মিরসরাইয়ের জাতীয় অর্থনৈতিক অঞ্চল, যেখানে কর্মসংস্থান হবে 15 লাখ মানুষের। বুধবার সকালে রাজধানীর একটি তারকা হোটেলে বেজার আয়োজনে এই অঞ্চলের পরিবেশগত ও সামাজিক প্রভাব নিয়ে কর্মশালা হয়, যেখানে উঠে আসে নানা শঙ্কা ও সম্ভাবনার কথা। প্ল্যানটা যদি আপনি আরো ওইভাবে দিয়ে দিতে আপনাদের জন্য কাজ করতে সহজ হবে স্যার। আলোচনায় আলোচকরা বলেন, শিল্পের পাশাপাশি পরিবেশের ভারসাম্য না রাখলে পড়তে হবে সংকটে। কর্মসংস্থানের পাশাপাশি গড়ে তুলতে হবে নাগরিক সুবিধার সকল দিক এবং সেই সাথে বাসস্থানের ব্যবস্থা। অর্থনৈতিক অঞ্চলে 20% বনায়নেরও প্রস্তাব দেন তারা। যে আগামী 5 to 10 ইয়ার্সের ডেভেলপমেন্টে এনভায়রনমেন্টাল এন্ড সোশ্যালে যদি এই প্যারামিটারগুলো আমার এরকম তারতম্য হয়, তাহলে আমাকে এই স্টেপ নিতে হবে এবং সেটা বোঝার একটা কম্প্রিহেন্সিভ ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে। সো এইগুলোকেই আমি বলছি আসলে এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ট্রিগার। আমরা মিরপুর 11তে করেছি, 533টা ফ্ল্যাট করেছি, যেগুলো ডেইলি ভাড়া বেসিসে আমরা দিয়ে থাকি যারা নগরীতে কাজ করে বা স্বল্প আয়ের। এই দুটো মডেল আরো চিন্তা করা যেতে পারে। তবে পরিবেশগত নানা ঝুঁকি মোকাবেলার পাশাপাশি বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিতের দাবি তুলে ধরেন কর্মশালায়। ইতিপূর্বে আমরা প্ল্যানগুলো করে আমরা হয়তো ওই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে প্ল্যানটা দিতাম, ফলে ওই প্ল্যানটা দেখে তারা হয়তো ওইভাবে বুঝতে পারতাম না। আমরা এই জন্য চিন্তা করছি যে আমরা চিঠি দিয়ে কোন কোন সংস্থার কি কাজ একদম চিঠি দিয়ে আমরা জানাই দিব যে আপনার এই রোডসন হাইসকে একটা রাস্তা করার জন্য বলা হয়েছে, মানে যার যার কাজ আমরা ওইভাবে বলে দেবো। লাল শ্রেণী, কমলা শ্রেণী, হলুদ শ্রেণী এবং সবুজ শ্রেণীর কারখানাগুলো কি কি আছে সেটা অনুযায়ী স্যার আমাদের পরিবেশ সংরক্ষণ বিধিমালার যে সেট স্ট্যান্ডার্ডগুলো আছে সেগুলো স্যার প্রতিপালন করতে হবে। আলোচনার শেষ পর্বে বেজার নির্বাহী পরিচালক বলেন, সরকার বিনিয়োগকারীদের কাছে যা অঙ্গীকার করবে তাই সরবরাহ করা হবে। একই সঙ্গে সকল অঞ্চলকেই পুনরায় মূল্যায়ন করা হচ্ছে। এ সময় এসডিজির প্রিন্সিপাল সেক্রেটারি বলেন, অর্থনীতির উন্নয়নে বর্তমান অন্তর্বর্তী সরকার বেশি মনোযোগী। ইনিশিয়েটিভ আর আন্ডারটেকিং, স্পেশালি ইকোনমিক ইম্প্যাক্টগুলো সিগনিফিক্যান্ট, এতগুলো মানুষের কর্মসংস্থানের অপরচুনিটি, গ্রোথের অপরচুনিটি। কিন্তু আমরা বুঝি যে এরকম প্রজেক্ট আন্ডারটেক করার জন্য এখন সামাজিক আর পরিবেশের উপরে যে ইম্প্যাক্টগুলো পড়বে এটা আমাদের জন্য একটা চয়েস না, এটা একদম ইন্টিগ্রাল হতে হবে এই পুরো ইনিশিয়েটিভের ডেভেলপমেন্টের জন্য। আরেক পাশে আছে আমাদের প্রাইভেট সেক্টর বা ইনভেস্টররা, আরেক পাশে আছে আমাদের মেম্বার্স অফ দ্য পাবলিক বা জনগণ। তো আমাদেরকে কোনোভাবে এনশিওর করতে হবে যাতে এই প্রত্যেকটা গ্রুপেরই যেই মেইন পারপাস এবং তাদের যেই চাওয়াটা আমাদের কাছ থেকে, সেই চাওয়াগুলোকে আমরা একটা ইকুইটেবল সলিউশনে নিয়ে যেতে পারি। অগ্রাধিকার ভিত্তিতে নির্দিষ্ট কিছু অর্থনৈতিক অঞ্চলগুলোতে মনোযোগ দিচ্ছে সরকার। নতুনভাবে এই অঞ্চলগুলোর উন্নয়নে 3 ধাপে কার্যক্রম শেষ করার পরিকল্পনার কথাও জানান বক্তারা। ইনভেস্টর বলি বা আমাদের যারা দেবরাজ দেব, এখন, ঢাকা। আবারও গ্যাং সহিংসতায় উত্তাল হাইতি। ক্যারিবিয়ান দেশটিতে গ্যাং বিরোধী সশস্ত্র বাহিনীর অভিযানে নিহত কমপক্ষে 28 জন। ভিভ আসলেম গ্রুপের প্রধান বারবিকিউ নামে পরিচিত সাবেক পুলিশ কর্মকর্তা জিমি এক অডিও বার্তায় তার সমর্থকদের পেটিওনভিল শহরে হামলার নির্দেশ দেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয় বাসিন্দারা সন্ত্রাসীদের প্রতিহত করতে একসঙ্গে কাজ করে। জাতিসংঘের তথ্য বলছে, সাম্প্রতিক গ্যাং সহিংসতায় দ্বীপরাষ্ট্রটিতে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত হয়েছেন কমপক্ষে 20,000 মানুষ। বর্তমানে রাজধানী পোর্ট অফ প্রিন্সের 85% এলাকায় বিভিন্ন গ্যাংয়ের দখলে। শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/echontv।